ওং নমঃ শিবায়। বন্ধুরা, থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো আজকের ভিডিও কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, এটা একটি ভক্তিময় পঞ্চকৈলাসের এক কৈলাস, মণিমহেশ কৈলাস যাত্রা। এবার আসি কলকাতা থেকে কিভাবে ওখানে যাবেন। আমরা যেভাবে গেছি সেটা হলো হাওড়া স্টেশন থেকে হিমগিরি এক্সপ্রেস ধরেছি। ট্রেন নাম্বার 12,331। 34 ঘন্টা জার্নি। আমাদের গ্রুপের নাম দ্য ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট, আর এই গ্রুপের লিডারের নাম সন্দীপ কুমার মণ্ডল। থার্ড এসি হলে 1975 টাকা ভাড়া, আর স্লিপার ক্লাস হলে 745 টাকা ভাড়া। সঙ্গে আনা বিভিন্ন রকম খাবার খেতে খেতে একটা সময় জলন্ধর স্টেশনে আমাদের ট্রেনটা যখন পৌঁছালো, তখন অ্যানাউন্সমেন্ট হলো যে আমাদের ট্রেনটা আর আগে যাবে না, কারণ আগে কিছু একটা গণ্ডগোল হয়েছে। অগত্যা ওখানে নেমে অন্য ট্রেন ধরে পাঠানকোট ক্যান্টনমেন্ট পৌঁছালাম। ট্রেন লেট থাকার জন্য ওখানে পৌঁছাতে আমাদের দেরি হয়, ফলে সেদিন রাতে আমরা পাঠানকোট ক্যান্টনমেন্টের হোটেলেই ছিলাম। ট্রেন যদি ঠিক সময়েই পৌঁছে দেয় তাহলে সেদিনই চাম্বার উদ্দেশ্যে রওনা হওয়া যায়। পরদিন ভোরবেলাতেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডের দিকে। দিনের প্রথম বাস যেটা ছাড়ে তাতে চেপে বসলাম, HRTC বাস। চাম্বা যেতে 160 কিলোমিটার যেতে হবে। চাম্বাতে যাওয়ার জন্য বিভিন্ন দিক দিয়ে যাওয়া যায়। যারা দিল্লি হয়ে যাবে তাদের বেশি পথ বাই রোডে যেতে হবে। চাম্বাতে ভান্ডারাতে আমরা বিভিন্ন রকম খাবার খেয়ে ভারমোর যাওয়ার জন্য বাস ধরলাম। চাম্বা থেকে ভারমোরের দূরত্ব 60 কিলোমিটার। রবি নদীর ধার ধরে বাস আমাদের চলতে থাকলো। ভারমোরে পৌঁছে হোটেল নিলাম। সেখানে আমাদের ব্যাগ রেখে বেরিয়ে পড়লাম ভারমণী মাতার মন্দির দেখার উদ্দেশ্যে। আমাদের গ্রুপে 25 জন সদস্য, তাই প্রতিজন যাতায়াত 100 টাকা ভাড়া দিয়ে 3টে টাটা সুমো করে আমরা ভারমণী মাতার মন্দির গেলাম। কথিত আছে যে ভারমণী মাতা ব্রহ্মাদেবের কন্যা। আগে মাতা চুরাশিয়া মন্দিরে থাকতেন। একদিন মহাদেব ওনার 84টি শিষ্য নিয়ে এক রাত সেখানে থাকার জন্য ভারমণী মাতার কাছে অনুরোধ করেন। উনি সেটা মেনে নিয়ে
এক রাত সেখানে থাকতে দেন। পরদিন সকালে ভারমণি মাতা দেখেন যে 84টা ছোট বড় শিবলিঙ্গে স্থায়ীভাবে সেখানে গেঁড়ে বসেন। তখন মাতা তা দেখে প্রচণ্ড রেগে গেলেন। এদিকে বাবা মহাদেব ভারমণি মাতাকে তখন অনুরোধ করেন অন্য কোথাও থাকার জন্য। তখন থেকে ভারমণি মাতা এই স্থানে থাকতে শুরু করেন। তখন বাবা মহাদেব খুশি হয়ে ভারমণি মাতাকে আশীর্বাদ দেন যে আমার কৈলাস যাত্রা যারাই আসবে প্রথমেই ভারমণি মাতার দর্শন করতে হবে, নইলে যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে। পরদিন সকালেই গাড়ি করে আমরা বেরিয়ে গেলাম হাতসারের উদ্দেশ্যে। ভারমোর থেকে হাতসারের দূরত্ব 13 কিলোমিটার। ওখানে পৌঁছে আমরা সবাই ট্রেকটা শুরু করলাম। সকাল 8:10-এই আমরা এখান দিয়ে হাঁটা শুরু করলাম। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সবাই পঞ্চু রেনকোট পরে হাঁটা শুরু করলাম। মণিমহেশ যাত্রা জন্য হাতসার থেকে প্রথমে যেতে হবে ইয়ামকুট। ইয়ামকুট থেকে ধানচো, ধানচো থেকে শিবঘাট, শিবঘাটতে সুন্দ্রাসী, সুন্দ্রাসীতে গৌরীকুণ্ড, গৌরীকুণ্ড থেকে মণিমহেশ লেক।
বেশিরভাগ মানুষ এই রাস্তা ধরে 13 কিলোমিটার পথ ট্রেক করে মণিমহেশ যায়, কিন্তু হিমাচলে স্থানীয় মানুষ কৈলাস পরিক্রমা করেন। হাতসাত থেকে কুক্তি গ্রাম থেকে কুক্তি পাস, সেখান থেকে কমলকুণ্ড, তারপর মণিমহেশ লেক হয়ে রিটার্ন আসে। এই ট্রেকটি খুবই কঠিন ট্রেক, আর এটার উচ্চতাও খুব বেশি। প্রথম 1 কিলোমিটার পথ মোটামুটি সমান, আর রাস্তার ধারে ধারে বিভিন্ন রকম গাছ দেখা যায়। 1 কিলোমিটার পথ গিয়ে উল্টো দিকে একটা নদী দেখতে পেলাম। এই নদীটির নাম ভুজিলা নদী। সেটা মণিমহেশ লেক থেকেই এসেছে। এই নদীর ধার ধরে হাঁটতে হাঁটতে চড়াই শুরু হলো। কিছু ছোট ছোট পাহাড় পার হয়ে 2 কিলোমিটার পথ গিয়ে একটু রেস্ট নিলাম। এই ট্রেকটা সাধারণত মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত হয়। আর হ্যাঁ, অফিসিয়ালভাবে এই ট্রেকটি হয় প্রতি বছর জন্মাষ্টমী থেকে আর চলে রাধাষ্টমী পর্যন্ত। এই সময় প্রচুর ভান্ডারা থাকে, আর থাকার জন্য তাঁবুও অনেক পাওয়া যায়। অন্য সময় হলে এই সুবিধাগুলো পাওয়া যায় না। কিছুটা গিয়েই পৌঁছালাম ইয়ামকুড। স্থানীয় ভাষায় কুড মানে হচ্ছে গুহা বা কেভ। তারপর হাঁটতে হাঁটতে বেশ কিছু 100 বছরেরও পুরানো গাছ দেখতে পেলাম। এইভাবে হাঁটতে হাঁটতে 3 কিলোমিটার পার হয়ে লঙ্গরখানা দেখতে পেলাম। সেখানে কিছু খেয়ে আবার কিছুটা সময় বিশ্রাম নিলাম। বন্ধুরা, তোমরা যারা ভাবছো এই ট্রেকটা করবে, তাহলে মানসিক ও শারীরিকভাবে ফিট হয়েই এসো। এখানে আসার জন্য অনলাইন পারমিশন করা যায়, আর একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রয়োজন। আর হ্যাঁ, যে কথা বলছিলাম, এটি দূরত্ব মাত্র 13 কিলোমিটার, কিন্তু পুরো পথটাই চড়ে উঠতে হবে। কিন্তু কেদারনাথ বা অমরনাথের পথ অনেক বেশি হলেও সেখানে চড়াই ও উতরাই থাকার ফলে অতটা কষ্ট হয় না। এখানকার উচ্চতা 13,500 ফুট, ফলে উপরের দিকে অক্সিজেনের পরিমাণ কম থাকে। সঙ্গে একটা ছাতা, রেনকোট বা পঞ্চু, আর একটা জ্যাকেট আর জলের বোতল নিয়ে যাওয়াই ভালো। বড় ব্যাগ যদি সঙ্গে থাকে, সেটা ভারমোরে রেখে যাওয়াটাই শ্রেয় হবে।
এখানে আমরা একটা ব্রিজ পার হয়ে ডান দিকে ওপরের দিকে উঠলাম। এই ব্রিজটি আগে কাঠের তৈরি ছিল, কিন্তু এখন লোহার ব্রিজ হয়ে গেছে। বাবা মহাদেবের কাছে যাবার জন্য মানুষ যে কত কষ্ট করে যেতে পারে তা না দেখলে বোঝানো যায় না। এখান দিয়ে 1.5 কিলোমিটার গেলেই ধানচ। এই 1.5 কিলোমিটার পথটা পুরোটাই খুবই চড়াই। ধানচতে আমরা আনুমানিক 11টা 45 মিনিটে পৌঁছে গেলাম। এই রুটে ধানচ জায়গাটা গুরুত্ব খুবই, কারণ এখানকার গুরুত্ব এই কারণে হাতসাত থেকে ঠিক 6 কিলোমিটার দূরত্বে আছে ধানচ। বেশিরভাগ মানুষ এখানে রাত্রিবাস করে। আমাদেরও পরিকল্পনা ছিল ধানচতে রাত্রিবাস করার, কিন্তু সকাল সকাল ওখানে পৌঁছে গেলাম আর আবহাওয়াটাও খুব ভালো ছিল, তাই ঠিক করলাম আরও 3 কিলোমিটার পথ গিয়ে সুন্দ্রাশ্রীতে রাত্রিবাস করব। সেই মতো ধানচতে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার পথ চলতে শুরু করলাম। ধানচ থেকে দুপুর 1টায় আমরা আবার চলা শুরু করলাম। পরের 600 মিটার রাস্তাটা খুবই চড়াই। এই জায়গাটাকে বান্দারঘাটি বলে। আগে এখান দিয়ে নির্দিষ্ট পথ ছিল না,
তাই মানুষ এখান দিয়ে বানরের মতো চড়ে পার হতো। সেই জন্য এই জায়গার নাম হয়েছে বান্দারঘাটি। এই 600 মিটার পথ পার হতে আমাদের সময় লাগলো 40 মিনিট। এখানে পৌঁছে পিছনে দেখলে পুরো ধানচোটাই দেখা যায়। এর পরবর্তী স্টপ শিবঘাট। এখানে পাহাড়ের গায়ে কান পেতে রাখলে জল যাওয়ার শব্দ বা চাক্কি ঘোরানোর শব্দ শোনা যায়। ঘারাট কথাটির স্থানীয় মানে চাক্কি, তাই স্থানের নাম শিবঘাট। সেখান দিয়ে 1.5 কিলোমিটার পথ গিয়ে আমরা পৌঁছালাম সুন্দ্রাসী। এই সুন্দ্রাসীতেই প্রথম দিন আমাদের রাত্রিবাস। পরদিন সকালে ভাইরান ভ্যালি পেরিয়ে 3 কিলোমিটার ট্রেক করে পৌঁছালাম গৌরীকুণ্ড। এখানে একটা মন্দির দেখতে পেলাম, আর অনেক ভান্ডারা ও থাকার জায়গা বা তাঁবুও আছে। আর হ্যাঁ, মা গৌরী দেবী এখানেই স্নান করেছিলেন। সেই জন্য কেবলমাত্র এই কুণ্ডে মহিলারাই স্নান করতে পারে। আজ আমরা পৌঁছাবো মণিমহেশ লেক। এখান দিয়ে 1 কিলোমিটার পথ গেলেই পৌঁছে যাব। এখানে একটা বড় ভ্যালি দেখতে পেলাম। যারা হেলিকপ্টার করে আসে তারা ভারমোর থেকে এই গৌরীকুণ্ডেই নামে। হেলিকপ্টার ভাড়া 4,500 টাকা প্রতিজন। অবশেষে এই 13 কিলোমিটার কঠিন চড়াই চড়ে পৌঁছালাম মণিমহেশ লেকের গেটে। এই গেট দিয়ে কিছুটা গিয়েই মণিমহেশ লেক দেখলাম। এটাই আমার দ্বিতীয় কৈলাস দর্শন পঞ্চ কৈলাসের মধ্যে। এখানে বরফ গলা জল থেকে লেক, তাই ঠান্ডার পরিমাণটাও বেশি। কথিত আছে দ্বাপর যুগে যখন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন তখন 33 কোটি দেবদেবী এই লেকে স্নান করেন। কত পুণ্য করলে এই স্থানে পৌঁছানো যায় বা এই দৃশ্য দেখা যায় তা কল্পনা করেন। মণি মানে ঝকঝকে পাথর, আর মহেশ হলো শিবের আরেক নাম, তাই এই স্থানের নাম মণিমহেশ। এখানে মূলত হিমাচল ও পাঞ্জাবের বাসিন্দাই বেশি আসে। এখন অবশ্য বিভিন্ন স্থান থেকে মানুষ আসছে এই কৈলাস দর্শন করতে। আমরা দ্বিতীয় দিন এই মণিমহেশ লেকের পাশেই তাঁবুতে ছিলাম। ওই দিন মেঘ থাকার জন্য মণিমহেশকে পরিষ্কার দেখতে পাইনি, মনটা খারাপ হয়ে গেল। পরদিন সকালে আকাশ পরিষ্কার না থাকলে
মণিমহেশ দর্শন হবে না। যাই হোক, হর হর মহাদেব বলে লেকে সাইড স্নান সেরে নিলাম আমরা। বিকালের নরম আলোতে পাহাড়ের চূড়াগুলো সোনালি রঙে ভরে গেছে। খুবই মনোরম দৃশ্য দেখে পরদিন সুন্দর সকালের আশা নিয়ে সবাই ঘুমিয়ে পড়লাম। জয় বলে জয় বলে हर हर महादेव। ओम नमः पार्वती पते हर हर महादेव शंभो। बोले 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 1 2 3 4 बाबा तेरा जय जयकार। 1 2 3 4 बाबा तेरा जय जयकार। এবার কিন্তু আলোটা কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ মহাদেব পরদিন সকাল 6টায় সবার ঘুম ভেঙে গেল। পরিষ্কার আকাশ দেখে সবাই খুব খুশি। কিছুক্ষণ পরে মণিমহেশ পর্বতের চূড়াতে সূর্যের প্রথম কিরণ যখন পড়ল, তখন এই মনোরম দৃশ্য দেখে হাঁটার যে ক্লান্তি তা যেন এক নিমেষে সবাই ভুলে গেল। এই মণিমহেশ পর্বতের উচ্চতা 18,500 ফুট। বন্ধুরা, মণিমহেশ যাত্রার বর্ণনা এখানেই শেষ করলাম। আর হ্যাঁ, এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার।